বাংলা মুভি টেলসে আপনাদের স্বাগত। আজ যে মুভিটি আপনাদের বলবো তার নাম সীতারাম বিনায়ক কেস নাম্বার 18। হ্যাঁ, নামটা একটু বড়, কিন্তু তার মধ্যে সাসপেন্সও অনেক আছে। কি করে একটা চুরির রহস্য মার্ডারের রহস্যে বদলে যায় আর কি কি টুইস্ট আছে, এই গল্পটি শুনতে হলে চোখ রাখতে হবে। তো চলুন শুরু করা যাক। মুভির স্টার্টিং এ আমরা দেখতে পাই সীতারাম, যে একজন পুলিশ অফিসার, তার ট্রান্সফার হাভেরি গ্রাম থেকে সোজা আদমপুর গ্রামে হয়ে যায়। ওখানকার পুলিশ কনস্টেবল মনি যে সীতারামকে বলে, স্যার, পুলিশ কোয়ার্টারে বৃষ্টির জলে ভরে গিয়েছে, আমরা তাই আপনার জন্য একটা অন্য ঘর দেখে রেখেছি, এবং আরো কিছু জিজ্ঞাসা করে, ম্যাডাম কোথায় আছেন, তিনি আসেননি আপনার সঙ্গে? সীতারাম বলে, না, সে কাল পর্যন্ত চলে আসবে, ততক্ষণ তাকে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এখন সীতারাম পুলিশ স্টেশন থেকে সোজা বাড়ি গিয়ে সব জিনিসপত্র সেট করে রাখে, এবং পরের দিন পুলিশ স্টেশনে যাওয়ার সময় সে তার স্ত্রীকে কল করে বলে যে সে বাড়িতে জিনিসপত্র গুছিয়ে রেখেছে। এখনকার জন্য সে পুলিশ স্টেশনে যাচ্ছে, কিন্তু সে চলে এলে সীতারাম একটা কনস্টেবলের হাতে চাবি পাঠিয়ে দেবে। পুলিশ স্টেশনে পৌঁছে সীতারাম নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার ফোনে একটা আর্জেন্ট কল আসে। সে তড়িঘড়ি বাড়ি গিয়ে দেখে যে তার বাড়িতে চুরি হয়ে গেছে। তার পক্ষে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে গ্রামে আসার প্রথম দিনই তার বাড়িতে চুরি হয়ে গেল। ওই সময় গ্রামের লোকেরা আলোচনা করতে থাকে, যদি পুলিশদের বাড়িতেই চুরি হয়ে যায় তো তাদের মতো সাধারণ মানুষের কি হবে। এর কিছুক্ষণ পরে সীতারামের স্ত্রীও চলে আসে। এখন সীতারাম পুলিশ স্টেশনে গিয়ে ভাবতে থাকে, কে তার বাড়িতে কি চুরি করবে। সে একজন কনস্টেবলকে থেকে জিজ্ঞাসা করে যে এই গ্রামে কতদিন থেকে চুরি হচ্ছে। কনস্টেবলটি বলে, আন্দাজে প্রায় ওই 1.5-2 বছর থেকে গ্রামের কোনো না কোনো বাড়িতে চুরি হয়েইছে। এটা শুনে সীতারাম বলে, গ্রামের মধ্যে যেসব চুরি হয়েছে তার সংক্রান্ত সমস্ত ফাইলস তার টেবিলে 1 ঘন্টার মধ্যে চাই। 1 ঘন্টার মধ্যে সমস্ত ফাইল সীতারামের কাছে চলে আসে। সে ডিটেলসে সেগুলোকে স্টাডি করতে থাকে এবং জানতে পারে বিগত 1.5-2 বছরে 5টা চুরি হয়েছে, যাতে তাদের বাড়িতে চুরির ঘটনাও যুক্ত আছে। আর সে আরো দেখে এই চুরিগুলো গ্রামের আলাদা আলাদা কোণে হয়েছে। ফের সে কনস্টেবল মনিকে বলে যে এই চুরিগুলো করেছে সে উইদাউট কোনো এভিডেন্স এই চুরিগুলো করেছে, তাই তার মনে হয় যে চুরিগুলো কোনো গ্রামের লোকই করেছে, যে গ্রামের প্রত্যেকটা ঘরের খবর রাখে। সীতারামের মতে এই চুরিগুলো এমন কেউ করেছে যে গ্রামের লোকেদের বাড়িতে প্রতিদিন যাওয়া আসা করে, মানে মাছ ব্যবসায়ী, সবজিওয়ালা, গোয়ালা, এমন কেউ। পরের সিনে আমরা দেখতে পাই 3 জন লোককে, নাগা, দেবা ও সিনা। এরা গলি গলি ঘুরে থাকে। যেমন নাগা গলি গলি ঘুরে মাছ বেচে ও সিনা ও দেবা পেরেক লাগানোর কাজ করে। আসলে এরাই সেই চোর যারা গ্রামে চুরি করে, এবং এরাই সীতারামের বাড়িতে চুরি করেছে। এখানে মানি সীতারামকে বলে, স্যার, যদি আপনার মতে দেখি তো নাগা নামের একটা লোক গ্রামে থাকে, যে গ্রামের অলিতে গলিতে মাছ বেচে। কিন্তু বিশ্বাস করুন স্যার, সে একটা খুব ভালো মানুষ, যখনই সে এখান দিয়ে যায় তখনই আমার সঙ্গে দেখা করে। এতে সীতারাম বলে সে একটা এক্সাম্পল দিয়েছে, বাকি যে কোনো কিছু স্পেসিফিক কথা কিছু সে বলছে না। চোর যে কেউ হতে পারে। এখন যে 5টা গ্রামের বাড়িতে চুরি হয়েছে সেই বাড়িগুলোর নাম বোর্ডে লেখে, আর সাথে সাথে ওই বাড়িগুলোর ডিস্ট্যান্সও নোট করে নেয়। ভালো করে অবজার্ভ করলে দেখা যায় যে প্রত্যেকটা বাড়ির ডিস্ট্যান্স এর সিকোয়েন্স ওয়াইজ সাজালে একটা পিনকোড তৈরি হয়, 5774। অর্থাৎ পরের টার্গেটের চুরি সীতারামের বাড়ি থেকে ঠিক 3 কিলোমিটারের দূরের এলাকায় হবে, কারণ পিনকোডের মধ্যে 4-এর পরে 3 আসে। অপরদিকে নাগা ও তার টিমও সেম প্ল্যান করেছিল। নাগা বলে পরের টার্গেট, যেটা সীতারামের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরের এলাকায় করবে, ও পরের ডিজিট 2 অনুসারে আরেকটা বাড়ি চুরি করে তাদের কাজ শেষ। পরের সিনে সীতারাম নিজের কনস্টেবলকে বলে 3 কিলোমিটারের রেডিয়াসে যত বাড়ি আছে তার ডিটেইলস তার চাই, তার সাথে ওই বাড়ির ওপরও নজর রাখতে হবে, এবং কোনো কারোর ওপর সন্দেহ হলেই যেন তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। মানে ও আরো অন্যান্য যে কনস্টেবলরা ছিল তারা গ্রামের চারিদিকে সমস্ত লোকের ওপর নজর রাখে, কিন্তু তার চোখে নাগা ও তার টিম ভালো লোক বলে সে তাদেরকে ইগনোর করে। সীতারাম ওই বাড়িগুলির ডিটেলস পেয়ে যায় আর বোর্ডে 9টা বাড়ির নাম নোট করে নেয়।
আর মানিও বাকি কনস্টেবল তাদের সাথে ডিসকাস করতে থাকে কি পুলিশ স্টেশন যে পরিষ্কার করে সে এসে কিছুক্ষণ পরে সীতারামকে তার ভেতরে আসতে বারণ করে, কারণ তারা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন করছে। সীতারাম নিজের কনস্টেবলদের বলে পরের টার্গেট এই 9টা বাড়ির কোনো একটাতে হবে। প্রথমে 3টে বাড়িতে পোষা কুকুর আছে, তো চোরেরা সেখানে যাবে না। পরের 2 বাড়িতে জয়েন্ট ফ্যামিলি থাকে, তো সেখানে যাওয়া তাদের পক্ষে রিস্কি হবে। 6 নম্বর বাড়িতে ব্যাচেলার্স থাকে, 7 নম্বর বাড়িতে ইলেকট্রিক্যাল ফেন্সিং আছে, তো তাদের 2 জায়গাতেই চুরি করাটা কঠিন হবে। 8 নম্বর বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তো তারা সেখানে যাবে না। পড়ে থাকে 9 নম্বর বাড়ি, যেখানে 2জন স্বামী স্ত্রী থাকে, যেখানে চুরি করা সব থেকে সহজ। এখানে নাগা ও তার টিমও এটাই প্ল্যান করে যে 9 নম্বর বাড়িটিতেই তারা টার্গেট করবে। সীতারাম 9 নম্বর বাড়ির বয়স্ক ভদ্রলোককে ডেকে বলে, আপনি তো জানেনই গ্রামের ঘটা চুরির ব্যাপারে, তদন্তের হিসাবে পরের চুরি আপনার বাড়িতে হতে পারে, তাই কাল থেকে আপনার বাড়িতে স্পেশাল নজর রাখা হবে। সীতারাম সেফটির জন্য ওনাকে নিজের নাম্বার দেয় ও পুলিশ শিফটে দিনরাত তাদের বাড়িতে নজর রাখা হয়। অপরদিকে নাগা ও তার গ্যাং ওই বাড়ির আশেপাশের পরিবেশকে লক্ষ্য করে ও কিভাবে চুরি করবে তার প্ল্যানিং করতে থাকে। একদিন 2জন কনস্টেবল ছুটিতে চলে যায়, এই কারণে সীতারাম নিজে ওই বাড়িতে ডিউটির জন্য পৌঁছে যায়। সেই রাতে নাগা নিজের গ্যাংয়ের সঙ্গে চুরি করার জন্য বেরোয়। প্রথমে সে বাড়ির আশেপাশের আবহাওয়া চেক করে এবং প্ল্যান সব ঠিক লাগে। তখন কাটার দিয়ে দরজার লক ভাঙতে থাকে। বয়স্ক লোকটি আওয়াজ শুনতে পায় ও তাড়াতাড়ি সীতারামকে কল করে ডাকে। সীতারাম আর দেরি করে না, বেরিয়ে পড়ে। বাকি যে 2জন ছিল তাদের সঙ্গী দেবা ও সিনা, তারা ঝোপে ঝাড়ে লুকিয়েছিল, তারা সীতারামকে আসতে দেখে এবং নাগাকে জানোয়ারের মতন আওয়াজ করে ডেঞ্জারে সিগন্যাল দিয়ে দেয়। নাগা ও তার টিম সেখান থেকে পালিয়ে যায় আর সীতারামের হাতে কিছুই লাগে না। পুলিশ স্টেশনে সীতারাম দেবাকে ডাকে ও বলে কাল রাত সে কোথায় ছিল। দেবা বলে যে সে পাশের গ্রামে নাটক দেখতে গিয়েছিল আর প্রমাণের জন্য টিকিটও দেখায়। সীতারাম বাকি 2জনকেও পুলিশ স্টেশনে ডাকে। নাগা বলে যে সিনার পায়ে আঘাত লেগেছিল বলে সে তাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। সীতারাম মানিকে হসপিটালের স্টাফকে কল করতে বলে। স্টাফও বলে যে নাগা আর সিনা সত্যিই সেখানে গিয়েছিল। সীতারাম এই 3জনকে সন্দেহ করে ও মুনিকে বলে এদের 3জনের ফোন ট্যাপিং এ দিতে, কিন্তু মানি বলে এই 3জন ফোন ইউজ করে না, যেটা সীতারামকে আরো হয়রানিতে ফেলে দেয়। পরের দিন যখন সীতারাম বাড়ি থেকে পুলিশ স্টেশনে যাচ্ছিল, তখন তার স্ত্রী তাকে মনে করিয়ে দেয় আজ তাদের বিবাহ বার্ষিকী। তখন সীতারাম তার স্ত্রীকে বলে সে 1 ঘন্টা পর ফিরে আসছে, তারপর তারা টাইম স্পেন্ড করবে। সে পুলিশ স্টেশনের দিকে যেতেই থাকে, তখনই হঠাৎই তার ফোনে একটা ফোন কল আসে এবং আটজন বলে যে চোরের সে খোঁজ খুঁজছে তাদের আড্ডা জঙ্গলের ভিতরে একটা পুরনো বাড়িতে, তারা তাদের লুটের মাল সেখানেই লুকিয়ে রেখেছে। সীতারাম তাড়াতাড়ি সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে দেবা ও সিনা একটা দোকানে বসেছিল, যেখানে তাদের মধ্যে সব কল এই ল্যান্ডলাইন দিয়েই হয়ে থাকে। অ্যাকচুয়ালি এই গ্যাং ওই সমস্ত কিছু এই ল্যান্ডলাইন দিয়েই করতো। তখনই ওখানে একজন অজানা লোকের কল আসে এবং তাকে বলে সীতারাম তাদের আড্ডার ব্যাপারে জানতে পেরে গেছে, তাড়াতাড়ি তারা যেন ওখানে পৌঁছে যায়। তোমাদের লুটের মাল যদি একবার দেখে নেয় তো তখন সর্বনাশ হয়ে যাবে। এটা শুনে প্রথমে তো দেবা আর সিনা বিশ্বাস করতে পারে না, কিন্তু পুলিশ স্টেশন থেকে ওখানে কাজ করার লোক মালিকা তাদের কল করলে সেম কথা বললে তারা তাদের কথা বুঝতে পেরে আড্ডার দিকে তাড়াতাড়ি যেতে থাকে। মল্লিকা যখন দেবা ও সিনার সঙ্গে কথা বলছিল তখন তাকে একজন কনস্টেবল ডেকে নেয়। অন্যদিকে নাগা নিজের অটোতে কোথাও যাচ্ছিল, তখন ওই অজানা লোকটি তাকে দাঁড় করিয়ে তার হাতে একটা লেটার দেয়। দেবা আর সিনা নিজের আড্ডায় পৌঁছে যায় ও তাড়াতাড়ি সব টাকা একটা ব্যাগে ভরে। তখন সীতারাম সেখানে পৌঁছে যায়, কিন্তু তারা কষ্ট করে চুপ করে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সীতারাম বুঝতে পারে এটা তাদেরই আড্ডা, কিন্তু তার হাতে কিছুই লাগে না। এই কারণে সে ওখান থেকে সোজা নিজের বাড়ি আসে এবং নিজের ওয়াইফের সাথে অ্যানিভার্সারি মানাতে থাকে। যখন সে বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার ওয়াইফ মৃত হয়ে পড়ে আছে, যে কেউ তার একটা ঘাড় এক ঝটকায় ভেঙে মেরে ফেলেছে। এখানে পাশেই একটা সার্কেলের সিম্বল আঁকা থাকে। সীতারাম যখনই তার নিজের স্ত্রীর লাশ দেখে তখন তার হুঁশ উড়ে যায়। আর সব থেকে অবাক করার ব্যাপার হলো এই যে এই সময় নাগাও তার বাড়িতে কোথাও লুকিয়েছিল। আর আরো অবাক করার বিষয় হলো এই যে এই লোকটি নাগাকে লেটার দিয়েছিল সে সীতারামের বাড়ি থেকে বাইরে যাচ্ছে দেখানো হয়। এখন কিছুক্ষণ পরে তার বাড়িতে ফরেন্সিক টিম আসে এবং তদন্ত করতে থাকে। তার মধ্যে সীতারামের মন খুবই ভেঙে পড়ে। আর নোটিশ করার ব্যাপার হলো যে তার বাড়িতে যে স্টোর রুম রয়েছে সেখানে নাগা লুকিয়ে আছে।
কিন্তু নাগা কি করে এখানে এলো তা দেখার জন্য আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ আগে যখন ওই অজানা লোকটি নাগাকে একটা লেটার দিয়েছিল, লেটারে লেখা ছিল তোমরা 3 জন হরিপ্পাদ গ্রামে যে চুরি করেছিলে ওই চুরি FIR ফাইলস সীতারামের বাড়িতে আছে। ওই ফাইলসগুলো তুমি চুরি করে নাও, না হলে ওই ফাইলটা সীতারাম পেলে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের জেল যাওয়া নিশ্চিত। আর নিচে কনস্টেবল মনির নাম লেখা থাকে। নাগা ভাবতে থাকে মনি কেন তাকে সাহায্য করছে, হতে পারে তারও কিছু টাকার দরকার। এই কারণে নাগা এই ফাইলস চুরি করার জন্য সীতারামের বাড়ি ঢোকে পিছনে দরজা দিয়ে। ওখানে সে কোনো ফাইলস তো পাই না, কিন্তু সে যখন দেখে সীতারামের স্ত্রী লাশ সেখানে পড়ে আছে তখন সে দেখে পুরোপুরি ঘাবড়ে যায়, তাড়াতাড়ি মেন ডোর দিয়ে পালাতে যায়। আর তখন সীতারাম সেখানে চলে আসে, ফলত সে আবার পিছনের দরজা দিয়ে পালাতে যায়। আর ঠিক তখনই অজানা লোকটি তাকে সেখানে লক করে দেয়। এদিকে নাগা ওই ঘরে আটকা পড়ে যায়। নাগা সেই লোকটিকে যেতে দেখে নেয় এবং তাকে ডাকে, কিন্তু ওই লোকটি নাগাকে সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। আমরা আবার প্রেজেন্ট সিনে দেখতে পাই সীতারাম পুলিশ স্টেশনে বসে নিজের ওয়াইফকে মনে করছিল ও তার সাথে কিলার যে সিম্বল বানিয়েছিল সেটা দেখছিল। তখনই তার মনে আসে যে এই সিম্বলটা কেস নাম্বার 18 ফাইলে ছিল, আর তখনই সে কেস নাম্বার 18 ফাইল চেয়ে নিয়ে আসে। যদি এই কেস ফাইলের কথা বলি তো এতে সাইকো কিলার শুধু পুলিশ অফিসারদের স্ত্রীদের সেম প্যাটার্নে হত্যা করছিল, আর যেতে যেতে ডেড বডির পাশে একটা সিম্বল বানিয়ে দিয়ে যেত। সীতারামের ওয়াইফের ক্ষেত্রেও এই সেম ঘটনাই ঘটেছিল। এতে সীতারাম বুঝে যায় যে তার ওয়াইফকেই সাইকো কিলারই খুন করেছে। অন্যদিকে দেবা ও সিনা জঙ্গলে একটা গর্ত খুঁড়ে তাদের লুটের টাকা সমস্ত জিনিস সেখানে লুকিয়ে ফেলে। এখন তারা নোটিশ করে যে অনেকক্ষণ ধরেই নাগার কোনো হদিশ নেই। পুলিশ স্টেশনে একজন কনস্টেবল সীতারামকে বলে মালিনী পুলিশ স্টেশনের সমস্ত ইম্পর্টেন্ট খবর লিক করে দেয়। মালিনী বলে সে ওই লোকগুলিকে চেনে না, তাদের চেহারাও ভালো করে দেখেনি। তারা তাকে শুধু পুলিশ স্টেশনের ইম্পর্টেন্ট খবর দিতে বলে ও তার বদলে তারা তার বাড়িতে কিছু টাকা দিয়ে যায়। সীতারাম মালিনীর থেকে ওই নাম্বারটা নিয়ে নেয় যাতে তারা তাকে কল করত, এবং নাম্বারটা ট্রেস করতে সীতারাম জানতে পারে যে সেটা একটা দোকানের ল্যান্ডলাইন নাম্বার। সীতারাম ওই দোকানের একজন পুরো লোককে পুলিশ স্টেশনে ডাকে এবং লোকটি বলে যে তার দোকানে প্রতিদিন 2 জন লোক আসে ও ঘন্টার পর ঘন্টা কথা বলে। তারপর সে বলে যে ব্যাপার হচ্ছে আমি তাদের কিছুই চিনতে পারবো না, কারণ আমার চোখ খারাপ। সীতারামের প্রথম থেকে ওই নাগা, সিনা ও দেবার উপর সন্দেহ হতে থাকে, তাই সে একজন কনস্টেবলকে তাদের পুলিশ স্টেশনে নিয়ে আসতে বলে। কিন্তু নাগা তো সীতারামের বাড়িতে আটকে ছিল। তাও দেবা ও সিনা পুলিশ স্টেশনে এসে পড়ে এবং সীতারাম ওই দুজনের আওয়াজ ওই বুড়ো লোকটিকে শোনায়। বুড়ো লোকটি সীতারামকে বলে এরা সেই 2 জন নয়। সীতারাম এই 2 জনকে ফিরিয়ে দিলে আমরা জানতে পারি যেটা তাদেরই প্ল্যান, কারণ বুড়ো লোকটির দোকানে তারা গলার আওয়াজ বদলে কথা বলতো। এই কারণে বুড়ো লোকটি তাদের গলার আওয়াজ চিনতে পারেনি। সীতারাম ইনভেস্টিগেশনে ওই পুলিশ অফিসারদের ডাকে যাদের ওয়াইফকে মারা হয়েছিল। এই 4 জনে মিলে ডিসকাস করে এবং তারা বুঝতে পারে তারা কখনো একে অপরকে দেখেনি। যদি দেখেও থাকে তো তাদের মনে নেই, কিন্তু কমন পয়েন্ট হলো তাদের 4 জনের ওয়াইফকেই সাইকো কিলার মেরে ফেলেছে। অন্যদিকে দেবা ও সিনা নাগাকে খুঁজতে শুরু করে। তারা দুজনে ডিসাইড করে যে একজন গ্রামের ভিতরে খুঁজবে আর অন্যজন জঙ্গলে নাগাকে খুঁজবে। কখনোই দেবা একা থাকে তখনই একজন লোক তাদের পিছু করতে থাকে এবং একা দেখে মেরে ফেলে ও নিজের সিগনেচার সিম্বল করে দিয়ে চলে যায়। যখন সীতারামের টিম ক্রাইম স্পটে পৌঁছায় তো তখন তারা শক হয়ে যায়। সীতারাম বুঝতে পারে না যে এই কিলার কেন তার টার্গেট চেঞ্জ করছে। তারপর সিনা জঙ্গলের পিছনে নাগার অটো দেখতে পেলে সে ভাবে নাগা আশেপাশের কোথাও আছে, তাই সে নাগাকে নাম ধরে ডাকতে থাকে। নাগা সীতারামের স্টোর রুমে বন্ধ থাকতে থাকতেই একটা ছোট ফুটো করে এবং তাতে সিনাকে দেখে নেয় এবং তাতে জোরে চেঁচিয়ে ডাক দেয়। ফাইনালি সিনা বুঝতে পারে যে সীতারামের যে বাড়িতে নাগা লুকিয়ে রয়েছে। বাইরে থেকে ওই দেওয়ালটা খুবই পুরনো মনে হচ্ছিল, তাই সিনা নাগাকে বলে একটা শক্ত কিছু দিয়ে দেওয়ালটাকে ধাক্কা দিতে, যদি দেওয়ালটা ভেঙে যায়। নাগা সিনার কথা শুনে বারবার দেওয়ালে ধাক্কা দিতে থাকে ও দেওয়াল ভেঙে ফেলে। নাগা বাইরে আসতেই সে ওই অজানা লোকটিকে দেখতে পায়, মানে ওই সাইকো কিলারকে। অন্যদিকে সীতারাম ওই কেসটির ব্যাপারে ভাবতে থাকে, আর ঠিক তখনই 2 জন কনস্টেবল নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের যে লেডি অফিসার রয়েছে, লেডি কনস্টেবল রয়েছে, সে প্রেগনেন্ট, তার কিছু টাকার দরকার, তো তারা দুজনে মিলে কিছু টাকা দেবে যাতে তার কিছু হেল্প হয়। সীতারাম যখন এই প্রেগনেন্ট ওয়ার্ডটা শুনতে পায় সে নিজের পাস্টের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়তে থাকে। কিছু বছর আগে সীতারাম ইলেকশনের ডিউটিতে ছিল আর ওর সাথে ওই 3 জন পুলিশ অফিসারও ছিল।
ডিউটিতে। যখন একটা লোক এসে ওদের বলেছিল আমার স্ত্রী প্রেগনেন্ট, তখন সীতারামের কথা এটা মনে পড়ে যায়। আর তখন সেই এরিয়ার পুলিশ স্টেশনে ফোন করে এবং জিজ্ঞাসা করে 2015 ইলেকশনের সময় কোনো প্রেগনেন্ট মহিলা যার নাম রীতা জর্জ, তার ঘাড় ভেঙে যায় এমন কি কোনো কেস আছে? কনস্টেবল বলে, হ্যাঁ স্যার, 2015 ইলেকশনের সময় একজন প্রেগনেন্ট লেডি যার নাম রীতা গর্গ ঘাড় ভেঙে যাওয়ার জন্য মারা যায়, আর যার হাজবেন্ডের নাম ছিল বিনয় গর্গ। সীতারাম বিনয় গর্গের ছবি দেখে, কিন্তু কিছুই মনে করতে পারে না। ও ভাবে আমার তো এই চেহারা দেখে কিছুই মনে পড়ছে না, হঠাৎ এই লোকটার এইসব মার্ডারের সাথে কি কানেকশন? তখন সীতারাম ওই পুলিশ স্টেশনে আবারও ফোন করে আর জিজ্ঞাসা করে 2015 সময় ওই এরিয়াতে কি এমন কোনো চুরির ঘটনা ঘটতো? কনস্টেবল বলে, হ্যাঁ স্যার, ওই সময় এক চোরের দল খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু হঠাৎ করে আবার চুরি বন্ধ হয়ে গেছে। এসবের পরে সীতারামের মনে পড়ে 2015 ইলেকশনের কথা। কয়েকদিন ধরে পরপর ডিউটি করার কারণে এক রাতে সীতারাম নিজের গাড়িতেই শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। যখন বাকি 3জন পুলিশ যাওয়া আসার রাস্তা চেকিং করছিল, তখন পাশের এলাকার বিনয়গড় নিজের স্ত্রী রীতা গড়কে সাথে নিয়ে যাচ্ছিল। সে সময় রীতা প্রেগনেন্ট ছিল। ওই রাতে নাগা, দেবা ও সিনা পিনকোডের হিসাবে লাস্ট ঘরে চুরি করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু ওখানে যাবার পর জানতে পারে হঠাৎই ঘরের একজন বয়স্ক লোকের মৃত্যু হয়েছে, যার জন্য সেই বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসে গেছে, যে কারণে তাদের চুরির প্ল্যান ক্যান্সেল করতে হয়। কিন্তু দেবা আর সিনা লোভ জন্মে গিয়েছিল। ওরা দুজন র্যান্ডাম ঘরে চুরি করার জন্য উৎসুক হয়ে পড়ে আর নাগাকেও কনভিন্স করতে থাকে। তো তখন 3জনের র্যান্ডাম প্ল্যান বানিয়ে বিনয়ের ঘরে চুরি করে। সেই সময় বিনয় অর্কেস্ট্রার কাজে ঘরের বাইরে ছিল আর রীতা ঘরে একা ছিল। সুযোগ দেখে ওই 3জন ঘরে ঢুকে পড়ে। উপরের আওয়াজের জন্য রীতার ঘুম ভেঙে যায় আর বুঝতে পারে ঘরে চুরি হয়েছে। তো ভয়ে সে বিনয়কে ফোন করে। বিনয় তৎক্ষণাৎ নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। রাস্তার প্রোটোকলের নিয়মে ওই 3জন পুলিশ ওকে আটকে দেয়। বিনয় বোঝাতে থাকে, স্যার, আমি অর্কেস্ট্রার দলে কাজ করি, ঘরে আমার স্ত্রী আছে, ফোন করে বলছে ঘরে চুরি হয়েছে, আর স্যার সে প্রেগনেন্ট। স্যার, আমার স্ত্রীর এখন আমাকে প্রয়োজন, প্লিজ আমাকে যেতে দিন। এই 3 পুলিশ কিছুটা নেশাগ্রস্ত ছিল, কারণ কিছু আগে নেশা ভাঙ করেছিল ওরা। সে কারণে তারা বিনয়ের কথা গুরুত্ব দেয় না, তার বদলে বিনয়কে নিয়ে হাসি মজা করতে থাকে আর বলে, তুমি অর্কেস্ট্রা থেকে না, চলো প্রথমে একটা গান গাও, তারপর তোমাকে আমরা যেতে দেব। এই জন্য বিনয় ওদের বোঝাতে থাকে, কিন্তু ওরা টাইম পাস করতে থাকে। এই সময় সীতারাম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। যখন একটু করে ঘুম ভাঙছিল, তখন সে দেখছিল বিনয় অন্য সব পুলিশদেরকে রিকোয়েস্ট করছে, কিন্তু সে সেই সময় তত বেশি ধ্যান না দিয়ে আবার শুয়ে পড়ে। এই সময় রীতা অনেকক্ষণ ধরে বিনয়ের অপেক্ষা করছিল। তারপর এই 3জনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু 3জন রীতাকে প্রচন্ড জোরে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। যখন ওই 3জন ওকে ফেলে পালিয়ে যায় এবং ধাক্কা মারে, তখন বিনয় নিজের ঘরে আসে এবং এসে দেখে ঘরের ভিতরে রীতা মৃত অবস্থায় পড়ে আছে। প্রচন্ড ধাক্কার কারণে রীতার গলা বিছানার এক কোণে লেগে যায় এবং সেই কারণে আঘাত পেয়ে তার ঘাড় ভেঙে যায় আর তৎক্ষণাৎই তার মৃত্যু হয়। তখন ও পুরো ঘটনাটা মনে করতে থাকে। সীতারাম বুঝতে পারে বিনয় কেন তাদের সব পুলিশ অফিসারের স্ত্রীদের মেনে ফেলছে, তাও আবার ঠিক একই রকম ভাবে, মানে গলা টিপে বা ঘাড় ভেঙে। কেননা বিনয় কোথাও না কোথাও এটা মনে হতো, সেই দিন সেই 3জন পুলিশ যদি বিনয়ের কথা সিরিয়াসলি নিত, তাহলে সে তার ওয়াইফকে বাঁচাতে পারত। আর এদিকে সীতারাম এটাও বুঝতে পারে ওই 3জন চোর আর কেউ নয়, নাগা, দেবা ও সিনা, যার মধ্যে দেওয়াকে সে মেরেই ফেলেছে। এখন নাগা আর সিনার জীবনে মৃত্যু এসে উপস্থিত। আর তখনই সীতারাম নাগা ও সিনাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর এইদিকে জঙ্গলে বিনয় ওদের পিছু নিতে নিতে ওদের প্রচন্ড মারতে শুরু করে। সীতারামও তাদের দুজনকে দেখে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায়। নাগা আর সিনার চিৎকার শুনে সীতারাম বুঝতে পারে কি ওরা দুজন বিনয়ের কাছেই আছে। যখন সীতারাম ওদের কাছে আসে, ততক্ষণে বিনয় সিনাকে মেরে ফেলে। এখন বিনয় নাগাকে মারবার জন্য এগিয়ে চলে। ঠিক তখন সীতারাম তাদের মাঝখানে চলে আসে আর বিনয়কে আটকানোর চেষ্টা করে। এই 3জনের মধ্যে অনেকক্ষণ ধরে হাতাপাই চলতে থাকে। ঠিক এই সময় বিনয় নাগার ঘাড় মুটকে দিতে ওর গলা টিপে ধরে। সীতারাম অনেক আঘাতপ্রাপ্ত থাকে, তো বিনয়কে আটকানোর চেষ্টা করে এবং নিজেও বিনয়ের গলা টিপে ধরে। মানে নাগার গলা বিনয় টিপে ধরে থাকে আর বিনয়ের গলা সীতারাম। বিনয়ের রাগ মাথার ওপর চড়ে থাকে আর সীতারামের জন্য তার দম বন্ধ হয়ে আসে। কিন্তু ও নাগার ওপর নিজের আক্রোশ মেটাতে থাকে, নিজের স্ত্রীর কথা মনে করতে থাকে। পুরো শরীরের ক্ষমতা দিয়ে সে নাগাকে মেরে ফেলে। ঠিক তেমনই সীতারামও নিজের স্ত্রীর কথা মনে করে বিনয়ের গলা টেপে ও তাকে মেরে ফেলে। আর এখানেই আমাদের গল্প শেষ হয়।
আচ্ছা, যাবার আগে সাইকেলের সিম্বলের কথাটা যে দেখানো হয়েছিল তা বুঝতে হবে। ওটা এক ধরনের কর্মার সিম্বল, মানে যেমন কর্ম তেমন ফল। এই সিম্বল বানিয়ে বিনয় সীতারামকে এটা কোথাও বোঝাতে চেয়েছিল, যেমন তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, ঠিক তেমনি আমার জন্য তোমরা তোমাদের স্ত্রীদের হারিয়ে ফেলবে। তো আপনাদের যদি এই গল্প শুনে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো ইস্যু থাকলে অবশ্যই কমেন্টে ফিডব্যাক দেবেন, আর যদি আপনি এই চ্যানেলে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।